সময়টা ছিল ২০০৪ সাল। বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহীর বাগমারা থানার মানুষ সেই সময় ঘর থেকে বের হতে ভয় পেত। কারণটা ছিল একটাই নাম। সেই নামটা শুনলেই বুকের ভেতরে একটা ঠান্ডা ভয় ঢুকে যেত। গ্রামের মানুষ রাতে দরজা বন্ধ করে বসে থাকতো। পরিস্থিতি এমন ছিল যে পুলিশও চুপ, প্রশাসনও নীরব। আর অন্যদিকে সরকার বলছে এই নামে কেউই নেই, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। সেই নামটা হলো বাংলা ভাই। বাংলা ভাইয়ের আসল নাম ছিল সিদ্দিকুল ইসলাম। তার জন্ম ১৯৭০ সালে বগুড়ার গাবতলী উপজেলায়। বাবার নাম নাজির হোসেন প্রামাণিক। দেখতে একেবারে সাধারণ একজন মানুষ, কিন্তু ভেতরে ছিল এক ভয়ঙ্কর মতাদর্শ। সে দাবি করত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করেছে। হয়তো সেই বাংলা থেকেই নাম হয়েছিল বাংলা ভাই। কিন্তু পরে বিশ্ববিদ্যালয় জানায় ওই নামে কোনো ছাত্রের রেকর্ডই নেই। অর্থাৎ মিথ্যা বলা তার জন্য নতুন কিছু ছিল না। সে ছিল জেএমবি জামায়াতুল মুজাহিদিন, বাংলাদেশের এক শীর্ষ সামরিক কমান্ডার। তার লক্ষ্য ছিল বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা, আর গণতন্ত্র তার কাছে ছিল অগ্রহণযোগ্য। ২০০৪ সালের ১ এপ্রিল বাগমারা থানার শিকদারি এলাকায় শুরু হয় এক দুঃস্বপ্ন, যেটা মানুষ আজও ভুলতে পারেনি। বাংলা ভাই নাম দেয় সর্বহারা নিধন অভিযান। শুনতে বৈধ মনে হলেও বাস্তবে এর মানে ছিল যাকে সন্দেহ তাকে ধরে আনো, নির্যাতন করো, এমনকি প্রয়োজনে মেরে ফেলো। কোনো বিচার নেই, কোনো প্রমাণও লাগে না। আমিরকুদ শাহ হাই স্কুলের মাঠ ছিল তাদের টর্চার সেল। সেখানে মানুষকে বেঁধে রেখে দিনের পর দিন নির্যাতন করা হতো। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল অনেক সময় সেই আত্মচিৎকার মোবাইল ফোনে শোনানো হতো পরিবারের মানুষদের। ভাবুন তো একবার, আপনার প্রিয় মানুষ কষ্টে চিৎকার করছে আর আপনি শুধু শুনতে পারছেন, কিছু করতে পারছেন না। এটা শুধু শারীরিক নির্যাতন না, এটা ছিল মানসিকভাবে ভেঙে দেওয়ার এক নিষ্ঠুর পদ্ধতি। মাত্র কয়েক মাসে অন্তত ২৩ জন মানুষ নিহত হয় এবং অনেকেই গুরুতর আহত হয়। রাজশাহী, নওগাঁ, নাটোর, বগুড়া পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে ভয়। সবচেয়ে অস্বস্তিকর সত্য হলো স্থানীয় পুলিশ প্রশাসনের একটি অংশ তখন এই কর্মকাণ্ডে নীরবভাবে সহায়তা করেছিল। সাংবাদিকরা রিপোর্ট করছিল মানুষ মারা যাচ্ছিল, তবু সরকার সংবাদ সম্মেলনে বলছিল বাংলা ভাই বলে কেউ নেই। এটা বিরোধী দলের প্রচারণা। একটা দেশে প্রকাশ্যে মানুষ মারা হচ্ছে, টর্চার সেল চলছে, আর সরকার বলছে কিছুই হয়নি। এটাই ছিল সেই সময়ের বাস্তবতা। পরে জানা যায় বাংলা ভাইয়ের সাথে তৎকালীন কিছু রাজনৈতিক মহলের সরাসরি যোগাযোগ ছিল। সে নিজেই আদালতে জবানবন্দিতে বলেছিল যে কিছু মন্ত্রী ও সংসদ সদস্যের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। ২০০৫ সালের ১৭ আগস্ট মাত্র ৩০ মিনিটের মধ্যে সারা বাংলাদেশের ৬৩টি জেলায় প্রায় ৫০০টি বোমা বিস্ফোরিত হয়। ৩০০রও বেশি স্থানে একসাথে হামলা হয়। আদালত, সরকারি ভবন, গুরুত্বপূর্ণ স্থান কোথাও বাদ যায়নি। পুরো বাংলাদেশ এক মুহূর্তে থমকে যায়। এই হামলায় নিহত হয় ২ জন, একজন শিশু এবং একজন রিকশা চালক, আর আহত হয় বহু মানুষ। প্রতিটি বোমার সাথে একটি বার্তা ছিল, এটা সতর্কবার্তা, শরিয়া আইন মানো। এই ঘটনার পর আর চুপ থাকা সম্ভব হয়নি। র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে অভিযান শুরু করে এবং বাংলা ভাইকে দরিয়ে দিতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়। ২০০৬ সালের ৬ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছায় অবশেষে ধরা পড়ে বাংলা ভাই। মাসের পর মাস খোঁজার পর এক অভিযানে তাকে আটক করা হয়। এরপর শুরু হয় বিচার কার্যক্রম। ঝালকাঠিতে ২ সহকারী বিচারক হত্যা মামলায় সে দোষী সাব্যস্ত হয়। আদালতে তার বক্তব্য ছিল, আমি যা করেছি বিশ্বাস করে করেছি। অবশেষে সেই দিনটি এলো। ২০০৭ সালের ৩০ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাংলা ভাই সহ জেএমবির ৬ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বাংলা ভাই আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। বাগমারার সেই জায়গাগুলো আজ স্মৃতিচিহ্ন হয়ে আছে, যেখানে একসময় মানুষ আতঙ্কে বেঁচেছিল। ধর্মের নামে মানুষকে কতটা ভয় দেখানো যায়, কতটা অন্ধ বানানো যায়, এই ইতিহাস তার জলজ্যান্ত প্রমাণ। এটা শুধু একটা ঘটনা না, এটা একটা সতর্কবার্তা। চুপ থাকলে কি হতে পারে বাংলাদেশ তা একবার দেখেছে। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, কারণ এই ইতিহাস যত বেশি মানুষ জানবে ততই আমরা সচেতন থাকব।